প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি তোমাদের লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের বেশ কিছু গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব। আমরা এর আগে তোমাদের লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের আদর্শ আকারগুলো কিভাবে লিখতে হয় সেগুলো শিখেছিলাম। এখানে দেখো, ইউজিং সিমপ্লেক্স মেথড সলভ দ্য প্রবলেম লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, সংক্ষেপে আমরা বলি এলপিপি, যেখানে ম্যাক্সিমাইজ জেড এবং সাবজেক্ট টু দ্য কনস্ট্যান্টস, এভাবে প্রোগ্রামটা দেওয়া আছে। এখন এই লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমটাকে আমরা বিভিন্নভাবে কিন্তু সলভ করতে পারি। যেমন আমরা ইন্টারমিডিয়েট পর্যায়ে শিখেছি, যেখানে তোমার ভেরিয়েবল এক্স এবং ওয়াই থাকলে আমরা সেটাকে গ্রাফিক্যাল মেথডে আমরা করেছি, যেটাকে তোমরা যোগাশ্রয়ী প্রোগ্রাম হিসেবে ব্যবহার করে সলভ করেছো। এখানেও কিন্তু করা যাবে। এখন এখানে এই যে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমগুলোকে সলভ করার জন্য সাধারণত তিনটা প্রসেস ব্যবহার করা হয় এখানে। যেমন সিমপ্লেক্স মেথড, যেটা এখানে বলা আছে, যেটাকে আমরা বলছি ওয়ান ফেজ মেথড। এছাড়া আছে বিগ এম সিমপ্লেক্স মেথড বা পেনাল্টি মেথড। এছাড়া আছে টু ফেজ মেথড। এখানে আমরা এখন আলোচনা করছি শুধুমাত্র সিমপ্লেক্স মেথড অ্যাপ্লাই করে কিভাবে একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমকে সলভ করতে হয় সেটা আমরা শিখব। এখানে খেয়াল রাখতে হবে যে এই লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমটা স্ট্যান্ডার্ড ফর্মে আছে কিনা। স্ট্যান্ডার্ড ফর্মে না থাকলে স্ট্যান্ডার্ড ফর্মে নিতে হবে। এখন স্ট্যান্ডার্ড ফর্মটা কি সেটা আমরা এর আগের ক্লাস কিন্তু তোমাদের বলেছি। যেমন আমরা এখানে খেয়াল করব, এই সিমপ্লেক্স মেথডে আমরা এখানে যদি ম্যাক্সিমাইজ না থাকে তাহলে আমরা ম্যাক্সিমাইজ করে নেওয়ার চেষ্টা করব, তাহলে আমরা সুবিধা পাওয়া যাবে। যখন এখানে আমাদের কিন্তু প্রবলেমটা আছে, দেখো ম্যাক্সিমাইজ জেড সমান এত, আর যখনই ম্যাক্সিমাইজ থাকবে তখন এই কনস্ট্যান্টসগুলো অবশ্যই লেস অর ইকুয়াল টু থাকতে হবে। যদি কোনো কারণে দেখা যায় যে এখানে এই ইনইকুয়ালিটিসগুলো লেস অর ইকুয়াল টু নাই ম্যাক্সিমাইজ প্রবলেমের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে যদি কখনো আমরা দেখি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু আসে, তাহলে সেটাকে মাইনাস দিয়ে গুণ করে আমাদের লেস অর ইকুয়াল টু করে নিতে হবে। এটা আমরা গত ক্লাসে কিন্তু তোমাদের বলেছি কিভাবে একটা স্ট্যান্ডার্ড প্রোগ্রাম তৈরি করতে হয়। তাহলে এখানে যে প্রবলেমটা দেওয়া আছে, দেখো এই প্রবলেমটা কিন্তু ম্যাক্সিমাইজ প্রবলেম এবং প্রত্যেকটা কনস্ট্যান্টস কিন্তু লেস অর ইকুয়াল টু আছে এবং এখানে প্রত্যেকটা ভেরিয়েবলও গ্রেটার দ্যান ইকুয়াল টু আছে, অর্থাৎ এটা একটা স্ট্যান্ডার্ড ফর্মেই দেওয়া আছে। তাহলে এই স্ট্যান্ডার্ড ফর্ম থেকে আমরা প্রথমেই আমরা এটাকে আমরা এই আকারে প্রকাশ করব। দেখো এখানে আমরা কিভাবে একটা সলভ করার জন্য সিমপ্লেক্স মেথড অ্যাপ্লাই করার জন্য আমাদের কিন্তু এখানে এই ইনইকুয়ালিটিসগুলো প্রত্যেকটা ইকুয়াল করতে হবে, ইকুয়ালিটি করতে হবে। যেহেতু এখানে লেস অর ইকুয়াল টু আছে, তাহলে এখানে আমাদের প্রত্যেকটা কনস্ট্যান্ট অর্থাৎ তিনটা লাইনে আমাদের তিনটা স্ল্যাগ ভেরিয়েবল আমাদের যোগ করতে হবে। এটাও আমরা আলোচনা করেছি। স্ল্যাগ ভেরিয়েবলসকে আমরা s1 s2 s3, অর্থাৎ প্রথমটার জন্য আমরা একটা ভেরিয়েবল নিব, যোগ করে এটাকে ইকুয়াল করব। যেহেতু বাম পাশের অংশ ছোট, এটা বড়, সুতরাং একে আমরা সমান করার জন্য একটা সামান্য ছোট একটা ভেরিয়েবল, অর্থাৎ খুব সামান্য নগণ্য, যেটাকে আমরা বলছি স্ল্যাগ ভেরিয়েবল। তাহলে আমরা তিনটা কনস্ট্যান্টের জন্য তিনটা ভেরিয়েবল, স্ল্যাগ ভেরিয়েবল s1 প্রথমটার জন্য আমরা যোগ করব s1, দ্বিতীয়টায় যোগ করব s2, তৃতীয়টায় যোগ করব হলো s3, যেখানে এই ভেরিয়েবলগুলো অর্থাৎ s1 s2 s3 সবগুলোই ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। সেই জন্য আমরা শুরুতে এই ম্যাক্সিমাইজ যেহেতু আছে, আমরা ম্যাক্সিমাইজ জেড, এটাকে আমরা যেটা দেওয়া আছে দেখো 3x1 2x2 5x3, এরপর আমরা এখানে কিন্তু আরো নতুন তিনটা ভেরিয়েবল যেহেতু যোগ করতে হবে, এই ভেরিয়েবল তিনটে যোগ করার কারণে আমরা এখানে এই ম্যাক্সিমাইজ জেড এ এখানে কিন্তু সেই ভেরিয়েবল তিনটাকে আমরা নিয়েছি দেখো। এবং যেহেতু এখানে নাই, আমরা এখানে শুধু 0s1 0s2 0s3 নিয়েছি ম্যাক্সিমাইজ জেড এর ক্ষেত্রে। এবার সাবজেক্ট টু দ্য কনস্ট্যান্ট আমরা সংক্ষেপে st ব্যবহার করেছি। এখানে প্রথম কনস্ট্যান্টে কিন্তু দেখো আমরা s1 যোগ করব, সেজন্য x1 প্লাস x2 প্লাস x3 প্লাস 1x1, অর্থাৎ এখানে যেটা যে লাইনে প্রথম লাইনে আমরা s1 যোগ করেছি সেজন্য 1s1, বাকি দুটো আমাদের প্রয়োজন নাই। আমরা 0s2
প্লাস 0s3 ইকুয়াল টু 9। কেন আমরা এভাবে করব? কেননা আমাদের এটা টেবিল বানাতে হবে, সেই টেবিলে প্রত্যেকটা ঘর যেন পূর্ণ করা যায়, সেজন্য যেটা আমাদের লাগবে না সেটা আমরা 0 ব্যবহার করে নিব এবং এখানে ইকুয়াল টু 9 লিখেছি। একইভাবে দেখো দ্বিতীয়টাই কিন্তু তাই করেছি, 0s1 আর এখানে s2 যোগ করব, সেই জন্য 1s2 প্লাস 0s3 সমান 30। একইভাবে থার্ড কনস্ট্যান্টে আমরা কিন্তু 0s1 0s2 1s3 সমান 8 লিখেছি এবং যেখানে প্রত্যেকটা ভেরিয়েবল ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, এটা আমরা প্রথমে এভাবে ফরম্যাটে নেওয়ার পরে এটার উপর ভিত্তি করে এখন আমরা একটা টেবিল তৈরি করব। আচ্ছা, এবার দেখো আমি তোমাদের এটার উপর ভিত্তি করে টেবিল কিভাবে তৈরি করতে হয় আমি টেবিলটা তৈরি করেছি। এই টেবিলটা কিভাবে করেছি খেয়াল করো। দেখো এখানে ইনিশিয়াল ইটারেটিভ টেবিল, অর্থাৎ এখান থেকে যখন আমরা প্রথম টেবিল করব সেই টেবিলটার নাম দিব ইনিশিয়াল ইটারেটিভ টেবিল এবং এটা টেবিল 1। এখানে একাধিক টেবিল কিন্তু চলে আসবে, যার কারণে আমরা টেবিলকে 1 2 এরকম করে আমরা চিহ্নিত করব। শুরুর টেবিলটা আমরা ইনিশিয়াল ইটারেটিভ টেবিল লিখেছি। এবার দেখো টেবিলটা কিভাবে আসবে। আমরা এখানে এই ছক, এভাবে ছকটা তৈরি করব। এই ছকের মধ্যে দেখো এখানে লিখেছি সিবি সিজে, যেটাকে আমরা বেসিস বলছি। এরপর এখানে ভেরিয়েবল গুলো লিখেছি x1 x2 x3 s1 s2 s3। এখন এটা কই থেকে লিখেছি দেখো, এই যে ম্যাক্সিমাইজ জেড আছে, এই ম্যাক্সিমাইজ জেড এর যে ভেরিয়েবল গুলো থাকবে আমরা এই বরাবর কিন্তু সেই ভেরিয়েবল গুলো সব বসিয়েছি। এইবার এই x1 x2 x3 উপরের লাইনটা আমরা বসাবো। দেখো এই জেড এর যে ভেরিয়েবল গুলো আমরা লিখলাম, এই ভেরিয়েবল গুলোর যে সহগ আছে, যে এদের যে সহগ আছে, এই সহগ গুলো এর প্রত্যেকটার উপরে লেখা হয়েছে। দেখো x1 এর সহগ 3 উপরে লিখেছি, এই x2 এর সহগ 2। দেখো এখানে প্রত্যেকটা সহগ আমরা তার সামনে উপরে উঠিয়ে দিয়েছি। এটা হলো এই লাইনের উপরের লাইন। তাহলে আমরা এটা লেখার পরে এর সহগগুলো আমরা এখানে উপরে লিখে দিব। এরপরে আছে আমরা যে সারপ্লাস যে ভেরিয়েবল গুলো নিয়েছি, যেখানে s1 s2 s3 এইগুলোকে আমরা বলছি বেসিস এবং এই বেসিসটা দেখো s1 s2 s3 নিয়েছি, এই বরাবর আমরা সেটা লিখেছি। এখন এই s1 এর সহগ অর্থাৎ দেখো s1 এর সহগ কত 0, s2 এর সহগ s3, এই যে সহগগুলো আমরা বাম পাশে লিখব। তাহলে এই সহগগুলো আমরা এই যে 0 0 0 এদের সহগগুলো বাম পাশে লিখেছি। এরপরে আসো এই প্রথম লাইনের অর্থাৎ এই প্রথম কনস্ট্যান্টে আমাদের এই কনস্ট্যান্টের কিন্তু দেখো প্রত্যেকটা কিন্তু ভেরিয়েবলগুলো সব লাইনে আছে। তাহলে এই লাইনে যে সহগগুলো আছে, যেমন x1 এর সহগ 1, এই 1 লিখেছি। এই পরেরটা x2 এর সহগ, x3 এর সহগ, এই s1 এর সহগ, s2 এর সহগ, এভাবে। এবং এই ধ্রুবক এখানে কনস্ট্যান্টের যে অংশটা অর্থাৎ 9 ডাইন পাশে যে অংশটা, এভাবে আমরা দ্বিতীয় লাইনের ক্ষেত্রেও কিন্তু দেখো একইভাবে আমরা এই মানটা বসিয়ে দিতে পারবো। এই পর্যন্ত একইভাবে তৃতীয় লাইনও কিন্তু আমরা ওইভাবে বসিয়ে দিয়েছি। তাহলে আমরা প্রথম অবস্থায় এটা লেখার পরে উপরেগুলো লিখবো। আমরা এই পর্যন্ত কিন্তু আমরা এটা দেখে দেখে প্রথমে উঠাবো, এখানে কোনো হিসাব কিতাব নাই, শুধু দেখে দেখে উঠাতে পারবো। এরপরে আমাদের বেশি গুরুত্বপূর্ণ হলো আমাদের এই নিচের লাইন এবং এই লাইনগুলো, এটা আমাদের ভালো করে বুঝতে হবে। এখন দেখো আমাদের এই নিচের লাইনটা আমরা কিভাবে পূর্ণ করব, আমরা এটা বোঝার জন্য আমি এখানে নিচের অংশটা মুছে ফেলছি তোমাদের বোঝার সুবিধার জন্য। আমাদের প্রথম কাজ হলো আমরা কিভাবে cj বার সমান ej মাইনাস cj, অর্থাৎ এই লাইনটা কিভাবে তৈরি করেছি। এই লাইনটার হিসাবটা দেখো, আমরা যদি c1 লিখি, c1 কিভাবে আসছে, c1 আসছে e1 মাইনাস c1। এখন এই e1 মাইনাস c1 হলো, দেখো এই যে e1টা হলো এই প্রথম লাইনের, অর্থাৎ এই 0 গুণ এটা আমি লিখি একটু, 0 × 1 যোগ 0 × 2 যোগ এই 0 × 2 মাইনাস c1 এই 3 দেখো এইটা। অর্থাৎ আমরা
এইটা গুণ এইটা যোগ এইটা গুণ এইটা যোগ এইটা গুণ এইটা মাইনাস উপরেরটা লিখলে যেটা হবে সেটাকে আমরা বলবো এই C1 এবং সেটা হলো -3। এটা ক্যালকুলেশন করে দেখো 0 0 -3, এই -3 আমরা এখানে বসিয়েছি। একইভাবে যদি আমরা আরেকটা দেখাই তাহলে তোমরা বাকিগুলো করতে পারবে। এখন যদি C2 ব্যবহার করি তাহলে হবে E2 C2। এখন E2 C2 আগের মতোই আমরা এটার সাথে দ্বিতীয় লাইনের গুণ করব। তাহলে দেখো 0 × 1 যোগ 0 × 3 যোগ 0 × -1, এরপরে আমরা -2, এটা ক্যালকুলেশন করে দেখো -2 হয়, সেই -2 আমরা এখানে লিখেছি। এভাবে আমরা বাকি মানগুলো আমরা পেয়ে গেছি। পেয়ে যাওয়ার পরে আমাদের এই যে আমরা কনস্ট্যান্টের এই z, এই z = 0 মানে হলো ওই যে আমরা ম্যাক্সিমাম যে z করেছিলাম সেটা কিন্তু একই নিয়মে এইটা গুণ এইটা যোগ এইটা গুণ এইটা এভাবে করে কিন্তু আমরা যোগ করে z সমান 0 পেয়েছি। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমরা এই লাইনটা কিভাবে পাবো। আচ্ছা, এই লাইনটা পাওয়ার পরে আমাদের খেয়াল রাখতে হবে এখান থেকে আমাদের এই যে মানগুলো আসবে এই মানগুলোর মধ্যে সবচেয়ে ঋণাত্মক যে ছোট মানটা আসে সেইটাকে চয়েস করতে হবে। তাহলে এইগুলোর মধ্যে ঋণাত্মক, যেহেতু ম্যাক্সিমাইজ প্রবলেম, তাহলে আমাদের ম্যাক্সিমাইজ প্রবলেম হলে ঋণাত্মক দেখতে হবে। তাহলে এদের মধ্যে ঋণাত্মক অংশ আছে কিনা, আছে কিন্তু -3 -2 এবং -5, এদের মধ্যে সবচেয়ে ছোট যেটা সেটাকে চয়েস করতে হবে। অর্থাৎ -5 বরাবর উপরের দিক দিয়ে এরকম অ্যারো চিহ্ন দিতে হবে। অর্থাৎ এই -5 আমরা চয়েস করলাম, এটা কিন্তু সূত্র। অর্থাৎ ম্যাক্সিমাইজ প্রবলেমের মধ্যে সর্বনিম্ন যেটা সেটা বরাবর উপরে চিন্তা করতে হবে। এবার এই বরাবর কিন্তু আমাদের যেতে হবে। এখন এই বরাবর যেতে হবে মানে এই লাইনটাকে চুজ করলাম হলো। এবার এই লাইনকে এই যে আমরা লিখেছি মিনিমাম রেশিও, এটা বের করার জন্য আমাকে এই কনস্ট্যান্টের সাথে এই 9 কে এই 1 দিয়ে ভাগ করতে হবে। যে দেখিয়ে দিয়েছি দেখো, 9 ভাগ 1 মানে 9। একইভাবে 30 ভাগ এই 5, এই লাইনে কিন্তু এই 5 এটা মানে 6। একইভাবে এখানে আমাদের 8 ভাগ -1, কিন্তু আমরা ভাগের ক্ষেত্রে এই মাইনাস থাকলে এটা অ্যাভয়েড করব, এখানে কোনো ফল আসবে না। তাহলে এই যে মানগুলো আমরা পেলাম মিনিমাম যে রেশিও, অর্থাৎ এই যে ভাগ করার পরে যে ছোট যে সংখ্যাটা পাবো, অর্থাৎ এই দুটোর মধ্যে আমরা তিনটা থাকলে তিনটার মধ্যে দেখবো ছোট সংখ্যা কোনটা, তাহলে এর মধ্যে ছোট হলো 6। সুতরাং এই 6 এর লাইন বরাবর চলে আসতে হবে। চলে এসে দেখো আমরা এই বরাবর এসে আবার এই বরাবর যখন গিয়েছি আমরা পেয়েছি কিন্তু এখানে 5। অর্থাৎ এইটা এবং এইটার মধ্যে যে কমান অংশটা, অর্থাৎ আমরা এই বরাবর উঠেছি, আবার এখান থেকে এই বরাবর এসে এই 5 কে আমরা কমান অংশ পেয়েছি। তাহলে এই 5 কে আমাদের গোল দিতে হবে। 5 কে গোল দেওয়ার পরই আমাদেরকে পরবর্তী যে ছকটা আমরা তৈরি করব, সেই পরবর্তী ছকটা তৈরি করার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এই বরাবর এই x3, এই x3 এখন চলে যাবে S2 এর পরিবর্তে। অর্থাৎ পরবর্তী টেবিলে S1 এবং S3 ঠিক থাকবে, শুধুমাত্র এই S2 পরিবর্তন হয়ে S2 এর পরিবর্তে এই x3 চলে আসবে এবং x3 সহ বাম পাশে চলে আসবে। আর কি করতে হবে, আর এখানে যে সংখ্যাটা আমাদের থাকবে, বৃত্ত দেওয়া যে সংখ্যাটা থাকবে, এই সংখ্যাটাকে আমাকে 1 করতে হবে, আইডেন্টিটি 1 করতে হবে। সেই জন্য এটাকে 1 করার জন্য আমাকে 5 দিয়ে ভাগ করে দিতে হবে। আর এই 5 দিয়ে ভাগ করার অর্থই হলো প্রত্যেকটা অংশকে এই 5 দিয়ে ভাগ করতে হবে এই পর্যন্ত। তাহলে আমাকে এখানে যদি 5 দিয়ে ভাগ করি, এটা পাবো 2/5, 3/5 1, এটা 0, 1/5 0, এখানে পাবো 5 দিয়ে ভাগ করলে 6। এভাবে আমাকে এই লাইনটা আগে পূর্ণ করতে হবে। করার পরে আমাদেরকে এবার দেখতে হবে এর উপরে, অর্থাৎ এর উপরে যে অংশটা, অর্থাৎ এইটাকে 0 বানাইতে হবে এবং এইটাকেও 0 বানাইতে হবে। তাহলে এটাকে 0 বানানোর জন্য আমি কি করতে পারি, এখন এটাকে 0 বানানোর জন্য আমি এটাকে 5 দিয়ে গুণ করতে পারি এবং 5 দিয়ে গুণ করে এটাকে বিয়োগ করতে পারি, করলে এই অংশটা 0 আসবে। মনে রাখতে হবে যেটাকে বৃত্ত দিব তার উপরে এবং নিচের অংশকে 0 বানানোর জন্য আমরা যে টেকনিকগুলো অ্যাপ্লাই করি, সেই টেকনিকগুলো অ্যাপ্লাই করে আমরা পরবর্তী ছকটা তৈরি করব। তাহলে আমি এখন পরবর্তী ছকটা তোমাদের তৈরি করে রেখে বুঝিয়ে দিব। আচ্ছা, এবার আমি তোমাদের
এই সেকেন্ড টেবিল যেটা সেটা কিভাবে তৈরি করেছে এটা আমি তোমাদের বোঝাবো। দেখো, আমাদের প্রথমটা ছিল ইনিশিয়াল ইটারেটিভ টেবিল, এরপর আমরা সেকেন্ড ইটারেটিভ টেবিল তৈরি করেছি, এটাকে আমরা টেবিল নাম্বার 2 বলেছি। এই টেবিল নাম্বার 2 আমরা কিভাবে তৈরি করব আমি কিন্তু একটু আগে তোমাদের একটু ধারণা দিয়েছি। সেই ধারণাটা কি ছিল? আমরা বলেছিলাম যে এই যে সার্কেল যেটা দেওয়া হয়েছে আর এই ছকটা কিন্তু হুবহু একই রকম ছক থাকবে, যেখানে যে জিনিসগুলো ওইগুলো সিবি, সিজে, কনস্ট্যান্ট, মিনিমাম রেশিও, এই বিষয়গুলো কিন্তু আগের মতোই থাকবে। তাহলে আমাদের এখন যেটা খেয়াল করতে হবে, এই x3, এই 5টাকে আমাদের এই যেহেতু এই বরাবর x3, এই জন্য এই বরাবর এই s2 পরিবর্তে দেখো x3 বসিয়েছি, এবং এই x3 সহগ যেটা সেটা তার বাম পাশে বসিয়েছি। মনে রাখতে হবে যে চলকগুলো ব্যবহার করব তার বাম পাশে তার সহগগুলো লিখতে হবে। এরপরে আমাদের যেহেতু আমরা এই লাইন S1, তাহলে এখানে আমাদের এই লাইন যা আছে আমরা সেগুলো বসিয়ে দিয়েছি। দেখো এখানে শুধু x3 আর এগুলো S1, এগুলো S2। সেই জন্য আমাদের কি করতে হবে, এইটা লেখার পরে আমাদের প্রথমে এই লাইনের কাজ করতে হবে। এই লাইনটা করতে হবে, এই 5কে 1 বানাইতে হবে। সেই জন্য এটাকে 5 দিয়ে ভাগ করতে হবে। দেখো 5 দিয়ে যদি আমরা ভাগ করি এই সেকেন্ড লাইনকে, সেই জন্য সাইড নোটটা জরুরি। এই সাইড নোটগুলো কিন্তু তোমাদের বইয়ের মধ্যে দেওয়া নাই, কিন্তু এই সাইড নোটটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই সাইড নোটগুলো খাতায় তুলে নিবে, বইয়ের মধ্যে উঠাই নিবে এবং পরীক্ষার সময় এটা ব্যবহার করবে। আচ্ছা, এখন দেখো L2 প্রাইম কি করেছি, আমরা L2 কে 5 দিয়ে ভাগ করেছি, অর্থাৎ সবগুলোকে আমরা 5 দিয়ে ভাগ করার পরে যা পাবো সেটা এখানে বসাবো। দেখো তাই করেছি। এখানে এটাকে আমি 5, এখানে 0 কে 5 দিয়ে ভাগ করলে এখানে আমরা, তাহলে এগুলো তো সহগ, আমরা এখান থেকে আসবো। তাহলে এখানে 5 দিয়ে ভাগ করলে 2/5, 3/5, এটা 1, এটা 0, এটা 1/5, এভাবে আমরা এই লাইনটা দেখো লিখেছি। এরপরে আমাকে এই বৃত্তের যে উপরের যেটা এটাকে 0 বানাইতে হবে, এটাকেও 0 বানাইতে হবে। তাহলে প্রথম লাইন এটাকে যদি 0 বানাইতে হয়, আমি দেখো সাইড নোট দিয়েছি L1 প্রাইম, অর্থাৎ এই L1 লাইন কিভাবে করব, L1 এর সাথে 5 গুণ করে L2 বিয়োগ করে তাকে 5 দিয়ে ভাগ করব। আমরা এটাকে যদি 5 দিয়ে গুণ করি, তাকে থেকে এটা যদি বিয়োগ করি, তাহলে 0 ভাগ আবার এই 5 দিতে হবে। তাহলে আমাকে এইটাকে 5 দিয়ে গুণ করে তার থেকে আবার এই লাইনটা, অর্থাৎ এই 5 বিয়োগ করার পরে 0 ডিভাইডেড বাই 5 করলে আবারও এইখানে আমরা 0 পাই। এইভাবে সবগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা L1 এর ক্ষেত্রে এই সূত্র ব্যবহার করব। তাহলে এই সূত্র যদি ব্যবহার করি তাহলে আমরা এই মানগুলো পেয়ে যাব, আমরা এভাবে লিখতে পারবো। একইভাবে দেখো এই লাস্ট লাইন অর্থাৎ L3 তে কিন্তু আমরা কি সাইড নোট দিয়েছি, L3 প্রাইম সমান, একে আমরা 5 দিয়ে গুণ করেছি, তারপর আবার এর সাথে যোগ করে আবার 5 দিয়ে ভাগ করেছি, এই যে আমি সাইড নোট দিয়েছি। এভাবে আমরা এই লাইনটা পূর্ণ করব। করার পরে আমাদের এই যে সি যে লাইনটা যেমন একটু আগে যেভাবে আমরা বলেছি ঠিক সেইভাবে, অর্থাৎ এইটা গুণ এইটা যোগ এইটা গুণ এইটা যোগ এইটা গুণ এইটা মাইনাস এইটা করলে আমরা -1 পাবো। এভাবে আমরা এই লাইনটা পূর্ণ করব। পূরণ করার পরে আমরা দেখব যে এই লাইনে অর্থাৎ সি জেটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ দেখতে হবে। এখানে মিনিমাম অর্থাৎ যেহেতু ম্যাক্সিমাইজ প্রবলেম ছিল, এই জন্য এখানে মাইনাস যদি থাকে, যতক্ষণ মাইনাস থাকবে ততক্ষণ আমাদের সামনে যেতে হবে, টেবিল বাড়াতে হবে। এখন যখনই মাইনাস থাকবে না তখনই আমাদের লাস্ট টেবিল চলে আসবে। যেহেতু এখানে একটা মাইনাস আছে, সুতরাং এদের মধ্যে ছোট আর দরকার নেই, ওই একটা মাইনাসই পেয়েছি, এই বরাবর উপরে উঠবে। এখন উপরে উঠবে মানে কি, এই লাইনকে এটা এই কনস্ট্যান্ট লাইন দিয়ে ভাগ করতে হবে। সেই জন্য আমরা যদি 3 কে যদি 3/5 দিয়ে ভাগ করি, ভাগ করার পরে আমরা 5 পাবো। 6 কে যদি এটা দিয়ে ভাগ করি আমরা 15 পাবো। একইভাবে এটাকে যদি আমরা এটা দিয়ে ভাগ করি আমরা 35/6 পাবো। পাওয়ার পরে আমরা দেখব এই যে মিনিমাম রেশিও যেটা পেলাম এদের মধ্যে ছোট কোনটা, সবচেয়ে ছোট দেখো এখানে 5 আছে। এবার 5 বরাবর আমাদের এই প্রথম লাইন বরাবর যেতে হবে এবং এই লাইন বরাবর উপরে উঠতে হবে এবং এর যে কমন অংশ অর্থাৎ এইটাকে সার্কেল দিতে হবে আগের মতোই। তাহলে আমরা এটাকে সার্কেল ব্যবহার করব। পরবর্তী টেবিল চলে যাব এবং পরবর্তী 3 নম্বর টেবিলে গিয়ে আমরা এখানে দেখো এই x1 কে এইখানে বসাবো, s1 চলে যাবে, এই x1 s1 এর পরিবর্তে বসে যাবে
আর x1 এর সহগ এখানে 3 বসবে, আর বাকি যা আছে সেগুলো যেভাবে বসে যাবে। এই লাইনটা x3 এবং s2 এটা বসাতে হবে। একইভাবে এটা টেবিলে যাওয়ার পরে 3 নম্বর টেবিলে এটাকে আমাদের 1 বানাতে হবে। তাহলে 1 বানানোর জন্য যা দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ 3/5 দিয়ে ভাগ করলে এখানে 1 হবে। এটাকে আমরা 3/5 দিয়ে বা যেভাবে পারি আমরা এটাকে 1 বানাবো। বানানোর পরে আমরা এটাকে 0 বানাবো, এটাকে 0 বানাবো। একটু আগে যে প্রসেস আমরা গিয়েছি সেই প্রসেসে আমরা 3 নম্বর টেবিলটা এখন আমি তৈরি করে রাখবো, এবং সেটা রাখার পরে আবার আমি তোমাদেরকে বোঝাবো। আচ্ছা, এবার আমি তোমাদের টেবিল 3 অর্থাৎ ফাইনাল ইটারেটিভ টেবিল নাম্বার 3 আমরা এখন কিভাবে আসছে, অর্থাৎ টেবিল 2 থেকে টেবিল 3, অর্থাৎ আমরা কিন্তু এটার পরে উপরেরটা বোঝাচ্ছি, অর্থাৎ টেবিল নাম্বার 2 ব্যবহার করে আমরা এখন টেবিল নাম্বার 3 কিভাবে আসছে এটা বুঝবো। দেখো, আমি এখানে আগের মতোই আমাদের এই টপিকসগুলো এখানে লিখেছি। আমি একটু আগে বলেছিলাম যে আমরা এখানে যেহেতু এটাকে সার্কেল দেওয়া হয়েছে, অর্থাৎ এই x1 কে আমরা এখানে দেখো x1 বসিয়েছি এবং s1 এখানে আর নাই। এবার x1 এর সহগ এখানে 3 ছিল, সেই 3 কে আমরা এখানে নিয়েছি এভাবে, আর বাকি x3 এবং s2 যেভাবে আছে সেভাবে লিখেছিলাম। লেখার পরে আমরা এই অংশ অর্থাৎ এইটাকে 1 বানাতে হবে। সেই জন্য এটাকে 1 বানানোর জন্য আমরা এখানে সাইড নোটে যেটা দেখেছি, দেখো l1 প্রাইম সমান l1 গুণ 5/3 যদি করা হয় এখানে, তাহলে এটা 1 হয়। এভাবে আমরা l1 কে 5/3 দিয়ে টোটালি আমরা এটাকে গুণ করে দিয়ে এখানে আমরা এই লাইনটা পাবো। এরপরে আমাদের l2 প্রাইম অর্থাৎ l2 প্রাইমকে আমরা এখানে এটাকে 0 বানাতে হবে, এটাকে 0 বানাতে হবে, এটাকেও 0 বানাতে হবে। সেই জন্য আমরা l2 প্রাইমকে 3l2 মাইনাস 2l1/3 করেছি, অর্থাৎ আমরা l2 কে 3 দিয়ে গুণ করেছি, তারপর আবার মাইনাস এটাকে 2 দিয়ে গুণ করে বিয়োগ করার পরে যা পেয়েছি সেটাকে আবার আমরা 3 দিয়ে ভাগ করেছি, ভাগ করার পরে আমরা এখানে 0 পেয়েছি। এইভাবে আমরা এই লাইনটা পূরণ করেছি। তারপরে l3 প্রাইমটা দেখো, অর্থাৎ লাস্ট যে লাইনটা আছে সেটাকে আমরা করেছি l3 মাইনাস 4l1, অর্থাৎ আমরা এটাকে যদি l3 থেকে যদি আমরা 4l1 করি তাহলে 0 আসে এখানে। সেইভাবে আমরা এই লাইনগুলো পূর্ণ করেছি। এটা তোমরা প্রত্যেকটা কিন্তু রাফে করে তারপরে এখানে মানগুলো বসাতে হবে, সহজে কিন্তু লিখতে পারবে না। এখন এটা লেখার পরে আগের নিয়মেই আমরা এখানে সি যে বারটা ব্যবহার করেছি, কিভাবে করেছি আরেকবার মনে করে দিই। এইটা গুণ এইটা যোগ এইটা গুণ এইটা যোগ এইটা গুণ এইটা মাইনাস এইটা করলে আমরা এখানে 0 পাবো, অর্থাৎ এই লাইনটা আমরা পেয়ে যাব। পেয়ে যাওয়ার পরে আমরা দেখব যে আমাদের এই লাইনের মধ্যে অর্থাৎ সি জেতে কোনো রকম এখানে মিনিমাম অর্থাৎ ঋণাত্মক কোনো অংশ আছে কিনা। যদি না আসে তাহলে আমরা এখন না আসার কারণে আমরা ফাইনাল টেবিলটা পেয়ে গেছি। অর্থাৎ ফাইনাল টেবিলটা পাওয়ার পরে আমাদের কি করতে হবে, ফাইনাল টেবিলটা পাওয়ার অর্থ হলো আমাদের কিন্তু প্রবলেমটা সলভ হয়ে গেছে। এবং আমাদের কি ছিল, আমাদের কিন্তু ছিল আসলে, তাহলে আমি এই টেবিলটা এখন মুছে ফেললাম। যখনই আমাদের ফাইনাল টেবিলটা আমরা পেয়ে গেলাম, ফাইনাল টেবিল পাওয়ার পরে আমাদের দেখতে হবে যে এখানে কোনো মাইনাস নেই, মানে ফাইনাল টেবিল পেয়েছি। তাহলে আমাদের ফাইনাল টেবিল পাওয়ার পরে আমরা পেয়েছি কি, আমরা x1 আমাদের কিন্তু কথা ছিল এই যে ভেরিয়েবলগুলোর মান বের করতে হবে, ম্যাক্সিমাম বের করতে হবে। তাহলে x1 এর মান কত, এই x1 এর সোজা যে মানটা অর্থাৎ x1 এর সাথে কনস্ট্যান্ট যে মান অর্থাৎ 5, x2 হলো এখানে আছে কিনা দেখতে হবে। দেখো x2 কিন্তু নাই, সুতরাং x2 হলো 0, x3 হবে এই x3 কিন্তু এই বরাবর আছে 4, অর্থাৎ x3 এর মান এখানে 4। এবং আমাদের z ম্যাক্সিমাম অর্থাৎ ম্যাক্সিমাইজ z অথবা ম্যাক্স z এভাবে লিখতে পারো, বা z ম্যাক্সিমাম অর্থাৎ এখানে z লিখে এখানে ম্যাক্স লিখলেও কিন্তু বোঝানো হবে ম্যাক্সিমাম মান। কত ম্যাক্সিমাম মান, এই যে ম্যাক্সিমাম z এর মান কিন্তু আমরা এখানে বের করেছি, z এর মান হলো 35।
সুতরাং এই যে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমটা ছিল, সেই প্রোগ্রামিং প্রবলেমটা শুধুমাত্র সিমপ্লেক্স মেথড অ্যাপ্লাই করে আমরা এখানে 3টা টেবিল পেয়েছি, এবং সেই 3টা টেবিল উপর ভিত্তি করে আমরা ভেরিয়েবলগুলো মানও পেয়েছি, এবং আমাদের মূলত জেড ম্যাক্সিমাম যে সেটাও কিন্তু আমরা এখানে মানটা পেয়েছি। সুতরাং আমি আশা করছি যে তোমরা এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো, এবং এটা বাসায় আরো কয়েকবার নিজেরা করবে, তাহলে সহজে আয়ত্তে আসবে। ধন্যবাদ সবাইকে।